আসসালামু আলাইকুম সবাইকে আমাদের আজকে ক্লাসে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব তৃতীয় অধ্যায় অর্থাৎ নবম ও দশম শ্রেণীর তৃতীয় অধ্যায় পদার্থের গঠন। এটা নিয়ে আমরা আলোচনা করব। তো এইটা নিয়ে আলোচনা করার আগে আমরা তোমাদের একটু বলে রাখি যে আমরা এই তৃতীয় অধ্যায়টা দুটি পর্বে ভাগ করেছি। আজকে আমরা প্রথম পর্ব ভাগ করছি হচ্ছে এখানে 9টা বিষয় রয়েছে এবং দ্বিতীয় পর্বে আমরা পরবর্তী বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো দ্বিতীয় পর্ব তোমাদের পেতে হলে তোমাদের সবার আগে যেটা করতে হবে যে আমাদের চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে, যেন সবার আগে দ্বিতীয় পর্ব অর্থাৎ তৃতীয় অধ্যায়ের যে দ্বিতীয় পর্ব আমরা ছাড়লে যেন তোমরা সহজে পেতে পারো, এজন্য তোমাদেরকে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। এবং তোমরা যে এই একটা ভালো ক্লাস করছো এটা তোমার বন্ধুদের জানাতে হবে, অর্থাৎ এই জন্য তোমাদেরকে এই চ্যানেলটাকে এই ভিডিওটাকে শেয়ার করতে হবে। তাহলে আমরা আর কথা না বাড়িয়ে আমাদের মূল আলোচনায় যাব। তো আজকে আমরা আলোচনা করব পদার্থের গঠন। পদার্থের গঠন নিয়ে আলোচনা করার আগে আমরা দ্বিতীয় অধ্যায়ে জেনেছি যে পদার্থ আসলে অণু দিয়ে গঠিত, আর এই অণু আমরা পরমাণু দিয়ে গঠিত। অর্থাৎ পদার্থকে আমরা বিশ্লেষণ করে অণু পরমাণু এগুলোই পাই, অর্থাৎ এইগুলোর গঠন সম্পর্কে আমরা আলোচনা করব। তো আজকে আমাদের আলোচনার প্রথমে রয়েছে মৌলিক পদার্থ ও যৌগিক পদার্থ। মৌলিক পদার্থ ও যৌগিক পদার্থ কী সেটা আমরা জানবো। তো মৌলিক পদার্থ এবং যৌগিক পদার্থ কী এটা জানার আগে আমাদেরকে আরেকটা জিনিস জানতে হবে যে অণু কী এবং পরমাণু কী। কারণ আমরা জানি পদার্থ হচ্ছে অণু এবং পরমাণু দিয়ে গঠিত। তাহলে আমরা যখন মৌলিক পদার্থ জানবো কিংবা যৌগিক পদার্থ জানবো, তাহলে আমাদের তার আগে জানতে হবে অণু কী এবং পরমাণু কী। অণু হচ্ছে অনেকগুলো পরমাণু যুক্ত হয়ে তোমার অণু গঠন করে। আর পরমাণু কি? পরমাণু হচ্ছে কোনো পদার্থের মৌলিক ক্ষুদ্র একক, অর্থাৎ একটা পদার্থের যে মৌলিক ক্ষুদ্র একক থাকে সেটা হচ্ছে পরমাণু। এবং এই অনেকগুলো পরমাণু নিয়ে তোমার অণু গঠিত হয়। যেমন হাইড্রোজেন কি একটা পরমাণু। যখন দুইটা হাইড্রোজেন পরস্পর রাসায়নিক বন্ধন হয়ে যুক্ত হবে, রাসায়নিক বন্ধনের মাধ্যমে যখন দুইটা হাইড্রোজেন পরমাণু যুক্ত হবে, তখন একটা হাইড্রোজেন অণু গঠন হবে। একটা হাইড্রোজেন একটা বন্ধনের মাধ্যমে যুক্ত হয়ে তোমার গঠন করছে কি H2। তাহলে এই H2টা কি একটা অণু। তাই এই যে হাইড্রোজেন শুধুমাত্র এটা হচ্ছে পরমাণু, আর এটা কি অণু। তাহলে অণু কি? অণু হচ্ছে অনেকগুলো হাইড্রোজেন, দুই বা ততোধিক পরমাণু নিয়ে তোমার অণু গঠন করবে। এটা অক্সিজেনের ক্ষেত্রেও অক্সিজেন পরমাণুর সংখ্যাটা কি ও, এবং অক্সিজেন অণু সংখ্যাটা কি O2। তাহলে কি এখানে একটা অক্সিজেন রয়েছে, অর্থাৎ এটা সবচেয়ে ক্ষুদ্র একক মৌলিক পদার্থের কিংবা কোনো পদার্থের সবচেয়ে ক্ষুদ্র একক হচ্ছে এই পরমাণু। এবং ওই অনেকগুলো পরমাণু নিয়ে কি গঠিত হয়? অণু গঠন করে। তাহলে আমরা কিন্তু অণু এবং পরমাণু বুঝলাম। এই অণু এবং পরমাণু বুঝে আমরা এখন উত্তর দেব মৌলিক পদার্থ যৌগিক পদার্থ কি। আমরা মৌলিক পদার্থ সংজ্ঞা থেকে কি জানি? মৌলিক পদার্থ হচ্ছে এমন এক ধরনের পদার্থ যাকে বিশ্লেষণ করলে ওই ধরনের পদার্থ ছাড়া আর কোনো পদার্থ থাকে না। অর্থাৎ এমন মৌলিক পদার্থ এমন পদার্থ যার শুধুমাত্র একটি উপাদানই বিদ্যমান। যেমন এখানে এই যে হাইড্রোজেন, এই হাইড্রোজেনটার ভেতরে কি শুধুমাত্র হাইড্রোজেন অণু ছাড়া কি অন্য কোনো অণু কিংবা অন্য কোনো পরমাণু রয়েছে? যখন হাইড্রোজেন অনেকগুলো অণু মিলে যুক্ত হবে তখন হাইড্রোজেন একটা গ্যাসীয় পদার্থ তৈরি করবে। তাহলে দেখো এর ভিতরে যখন হাইড্রোজেন এই অণু নিয়ে একটা পদার্থ গঠন করবে, সেখানে শুধু হাইড্রোজেন ছাড়া অন্য কোনো ধরনের পদার্থ থাকবে না। তাহলে সেটা নিয়ে আমরা কি বলতে পারি? সেটা একটা মৌলিক পদার্থ, কেননা সেখানে হাইড্রোজেন ছাড়া অন্য কোনো ধরনের পদার্থ নাই। কিন্তু যখন হাইড্রোজেন পরমাণু এবং অক্সিজেন পরমাণু যুক্ত হয়ে তোমার অক্সিজেনের সাথে হাইড্রোজেন যুক্ত হয়ে পানির অণু যখন গঠন করবে, অর্থাৎ H2O, এই হাইড্রোজেন পরমাণু এবং অক্সিজেন পরমাণু দুইটা যুক্ত হয়ে পানি গঠন করছে। তাহলে দেখো এখানে কি পানি গঠন করতে কয় ধরনের পদার্থ লাগছে? এখানে দুই ধরনের পদার্থ, এবং এখানে কি দুইটা পদার্থ বিদ্যমান। তাহলে যৌগিক পদার্থ হচ্ছে যে পদার্থ বিশ্লেষণ করলে দুই বা ততোধিক পদার্থ বা উপাদান থাকে তাকে আমরা কি বলি? যৌগিক পদার্থ। তাহলে মৌলিক পদার্থ কি? মৌলিক পদার্থ হলো যে পদার্থকে বিশ্লেষণ করলে ওই পদার্থ ছাড়া, অর্থাৎ ওই অণু ছাড়া আর কোনো অণু পাওয়া যায় না, তাকে আমরা কি বলি? মৌলিক পদার্থ। আর যৌগিক পদার্থ হচ্ছে যাকে বিশ্লেষণ করলে বা যে পদার্থকে বিশ্লেষণ করলে দুই বা ততোধিক উপাদান বা পরমাণু বা অণু পাওয়া যায়, সেটা কি? সেটা হচ্ছে যৌগিক পদার্থ।
তাহলে আমরা অনুপরমাণু ও মৌলিক যৌগিক পদার্থ জানলাম। এখন আমরা মৌলের প্রতীক নিয়ে আলোচনা করব। মৌলের প্রতীক কি? এই যে আমরা হাইড্রোজেন লিখলাম, হাইড্রোজেনের প্রতীক কি লিখলাম আমরা? এইচ। অক্সিজেনের প্রতীক আমরা কী লিখলাম? ও লিখলাম। তাহলে দেখো এই হাইড্রোজেনের যে আমরা এইচ দিয়ে প্রকাশ করছি, এটা হচ্ছে হাইড্রোজেনের প্রতীক। অর্থাৎ যৌগ বা মৌলগুলোর যে ইংরেজি শব্দের সংক্ষিপ্ত যে রূপটা নিয়ে আমরা তাকে প্রকাশ করি, সেটা হচ্ছে ওই মৌলের বা ওই যৌগে ওই মৌলের প্রতীক। যেমন আমরা হাইড্রোজেন এর পুরোটা না নিয়ে আমরা শুধুমাত্র এইচ নিচ্ছি, এই এইচটা কি? ওই হাইড্রোজেনের প্রতীক। অক্সিজেনের আমরা শুধু ও নিচ্ছি, এই ওটা কি? ওই অক্সিজেনের প্রতীক। তাছাড়া কিছু কিছু শব্দ রয়েছে বা কিছু কিছু ল্যাটিন শব্দ থেকে আমরা পদার্থ নামকরণ করি, যেমন সোডিয়াম আমরা লিখি এন এ দ্বারা, অর্থাৎ সোডিয়াম উচ্চারণ করতে গিয়ে কি এন এ আসে, কিন্তু আমরা এখানে এন এ নিই কেন? নিই আমরা ল্যাটিন শব্দ থেকে, অর্থাৎ ল্যাটিন শব্দ থেকে কিছু শব্দ আমরা এখানে নিই। যেমন সোডিয়ামের ল্যাটিন নাম হচ্ছে নাট্রিয়াম, ওখান থেকে আমরা এ নিই। কপারের তোমার ল্যাটিন নাম কাফরাম, সেখান থেকে আমরা সিইউ নিই। এভাবে কিছু শব্দ আছে, সেখান থেকে আমরা ল্যাটিন শব্দ থেকে নিই। এবং দেখো আমরা যখন নাইট্রোজেন লিখি তখন এন লিখি, আর যখন আমরা নিকেল লিখি তখন এন আই লিখি। অর্থাৎ এই আইটা লিখি কেন? আইটা লিখি যে একই পদার্থ, দেখো এখানে একই রকম সংখ্যা দুইটা আসতে পারে, তাই আমরা পরবর্তীতে তারপরের যে তারপরের যে বর্ণটা আমরা প্রাধান্য পাই সেটা নিই। যেমন নিকেল উচ্চারণ করতে পরের বর্ণটা কি? আই, এটা প্রাধান্য পাই বেশি, তাই আমরা আইটা নিই। এবং এটা ছোটো হাতের, এটা বড় হাতের নিই না, আমরা ছোটো হাতের নিই। এজন্য একই রকম সংখ্যা যদি আসতে পারে তাহলে পরবর্তী যে শব্দটা প্রাধান্য পায় সেই শব্দটা আমরা নিই। যেমন কার্বনের আমরা নিই সি, কিন্তু ক্লোরিনের নেই সিএল, কেননা এর আগে কার্বনের সি বেরিয়েছে। এখন যদি আমরা ক্লোরিনের সি নিই তাহলে কিন্তু দুইটা সংখ্যাটা একই যাচ্ছে, তখন আমাদের প্রকাশ করাটা একটু অন্য, অর্থাৎ কঠিনই পড়বে। এই জন্য আমরা ক্লোরিনের সিএল নিই, কেননা ক্লোরিন উচ্চারণ করতে গেলে তার সির পরে বেশি প্রাধান্য বা এলের, এই জন্য আমরা সিএল নিই। তাহলে আমরা মৌলের প্রতীক সম্পর্কে জানলাম। তাহলে মৌলের প্রতীক আমরা কি জানলাম? যে কোনো আমরা যে ইংরেজি শব্দগুলো নিই, এই ইংরেজি শব্দের যে প্রথম বর্ণ সেটা নিয়ে আমরা ওই মৌল বা ওই পরমাণুকে আমরা প্রতীক হিসাবে প্রকাশ করি। এবং কিছু কিছু ল্যাটিন শব্দের প্রথম শব্দগুলো নিয়ে আমরা ওই মৌলের বা ওই মৌলিক পদার্থের যে পরমাণু আছে তাকে আমরা প্রকাশ করি। এভাবে আমরা মৌলের প্রতীক হিসেবে প্রকাশ করি। তাহলে আমরা মৌলের প্রতীক সম্পর্কে জানলাম। এখন পরমাণুর যে ভেতরকার কণা রয়েছে সেটা নিয়ে আমরা জানবো। পরমাণুর ভিতরে আমরা জানি 3 ধরনের কণা রয়েছে ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন। তো প্রথমে বিজ্ঞানীরা কিন্তু অনেক বিজ্ঞানী বলেছিল যে পরমাণু অবিভাজ্য, অর্থাৎ পরমাণুকে আর ভাগ করা যায় না। আবার অনেক বিজ্ঞানী বলেছে যে পরমাণু বিভাজ্য, অর্থাৎ পরমাণুকে আরও ভাগ করা যায়। তো সর্বশেষ গ্রহণযোগ্য মতামত হচ্ছে পরমাণু বিভাজ্য, অর্থাৎ পরমাণুকে আরও ক্ষুদ্র অংশে ভাগ করা যায়। সেই জন্য তারা দেখিয়েছে যে পরমাণুকে বিশ্লেষণ করলে আমরা 3 ধরনের পদার্থ পাই। একটা হচ্ছে প্রোটন, নিউট্রন আর ইলেকট্রন। তাহলে পরমাণুকে আমরা ভাগ করলে কী উপাদান পাই? প্রোটন, নিউট্রন এবং ইলেকট্রন। তো এই 3টি কণিকা পাওয়া যায়। এই কণিকাগুলোকে আমরা ওই মৌলের মূল কণিকা বা স্থায়ী কণিকা বলি। তাহলে পরমাণুকে আমরা ভাগ করলে কী কী পাবো? প্রোটন পাবো, নিউট্রন পাবো এবং ইলেকট্রন পাবো। এবং এই প্রোটন, ইলেকট্রন এবং নিউট্রন সম্পর্কে আমাদের কিছু ধারণা থাকা প্রয়োজন। এর ভর কী, এর আপেক্ষিক ভর কী, এর আপেক্ষিক চার্জ কত, এগুলো আমাদের জানা প্রয়োজন। কেননা এগুলো আমাদের বহু নির্বাচনী যে প্রশ্নগুলো আসে সেখানে পড়তে পারে। দেখো প্রোটনকে আমরা প্রকাশ করি পি দ্বারা, আমরা পি দ্বারা। এর আমরা সাংকেতিক চিহ্ন কি ব্যবহার করি? পি। এবং নিউট্রনকে ব্যবহার করি আমরা এন এবং ইলেকট্রনকে ব্যবহার করি ই। তাহলে প্রোটনকে কী দ্বারা প্রকাশ করা হয়? পি দ্বারা। নিউট্রনকে এন দ্বারা এবং ইলেকট্রনকে ই দ্বারা প্রকাশ করা হয়। এবং প্রোটনের চার্জ হচ্ছে প্লাস 1.6 × 10⁻⁻19 কুলম্ব। তাহলে প্রোটনের চার্জ কি? প্লাস 1.6 × 10⁻⁻19 কুলম্ব। এবং ইলেকট্রনের চার্জ আমরা ধরি -1.6 × 10⁻⁻19 কুলম্ব। এবং নিউট্রনের যে চার্জ, অর্থাৎ নিউট্রনের চার্জ হচ্ছে 0, অর্থাৎ এর কোনো চার্জ থাকে না। নিউট্রন একটা নিরপেক্ষ পদার্থ।
এবং এই নিউট্রন কোনো চার্জ না, এটা চার্জবিহীন। এবং একে আমরা এই প্রোটনের যে ভর সেটা আমরা জানি কত হচ্ছে 6.673 ইন্টু 10⁻⁻24 গ্রাম। তো প্রোটনের ভর কত? প্রোটনের ভর হচ্ছে 6.673 ইন্টু 10⁻⁻24 গ্রাম এবং নিউটনের ভর হচ্ছে 6.675 ইন্টু 10⁻⁻24 গ্রাম। তাহলে নিউটনের ভর কত? 6.675 ইন্টু 10⁻⁻24 গ্রাম। আর প্রোটনের ভর কত? 6.673 ইন্টু 10⁻⁻24 গ্রাম। তাহলে দেখো প্রোটনের ভর কত? 6.673 আর নিউটনের ভর কত? 6.675। তাহলে আমরা প্রোটন এবং নিউটনের ভর কিন্তু প্রায় একই রকম, শুধু এখানে 3 এবং এখানে 5 এইটুকু ব্যতিক্রম। এবং ইলেকট্রনের ভর হচ্ছে 9.11 ইন্টু 10⁻⁻28 গ্রাম। তাহলে ইলেকট্রনের ভর কত? 9.11 ইন্টু 10⁻⁻24 গ্রাম। তাহলে কিন্তু আমরা প্রোটন, নিউট্রন এবং ইলেকট্রন এর সম্পর্কে জানলাম। প্রোটন কি? প্রোটন হচ্ছে ধনাত্মক আধান। নিউট্রন কি? নিরপেক্ষ আধান, অর্থাৎ নিউট্রনের কোনো আধান নেই। এবং ইলেকট্রন কি? ইলেকট্রন হচ্ছে ঋণাত্মক আধান। তাহলে আমরা প্রোটন, নিউট্রন এবং ইলেকট্রন এর সম্পর্কে জানলাম। এখন আমরা পারমাণবিক সংখ্যা সম্পর্কে জানব। পারমাণবিক সংখ্যা, তো 5 নম্বর টপিক নিয়ে আমরা আলোচনা করব। পারমাণবিক সংখ্যা কি? পারমাণবিক সংখ্যা হচ্ছে কোনো পরমাণুতে যতগুলো প্রোটন সংখ্যা থাকে, সেই প্রোটন সংখ্যা যতগুলো থাকে সেই সংখ্যাকে আমরা বলি ওই পরমাণুর পারমাণবিক সংখ্যা। যখন যদি আমরা হিলিয়ামের কথা চিন্তা করি, হিলিয়ামে কয়টা প্রোটন রয়েছে? হিলিয়ামে রয়েছে 2টা প্রোটন। হিলিয়ামের 2টা প্রোটন থাকায় আমরা হিলিয়ামের পারমাণবিক সংখ্যা 2 বলি। হিলিয়াম একে আমরা He দ্বারা প্রকাশ করি, অর্থাৎ এই মৌলের প্রতীক কি? He। এবং এর কেন্দ্রে রয়েছে 2টি প্রোটন রয়েছে। তাহলে এর কেন্দ্রে 2টি প্রোটন রয়েছে, তাই এর পারমাণবিক সংখ্যা হচ্ছে 2। অর্থাৎ কোনো মৌলে নিউক্লিয়াসে যতগুলো প্রোটন সংখ্যা থাকে সেই সংখ্যাকে ওই মৌলের পারমাণবিক সংখ্যা বলে। যেমন অক্সিজেন, অক্সিজেনের প্রোটন সংখ্যা রয়েছে 8টি, তাই এর পারমাণবিক সংখ্যা 8। এভাবে প্রত্যেকটা মৌলের কেন্দ্রে অর্থাৎ নিউক্লিয়াসে যতগুলো প্রোটন সংখ্যা রয়েছে সেই প্রোটন সংখ্যাকে ওই মৌলের পারমাণবিক সংখ্যা বলে। তাহলে আমরা পারমাণবিক সংখ্যা সম্পর্কে জানলাম। পারমাণবিক সংখ্যা হচ্ছে কোনো মৌলের কেন্দ্রে অর্থাৎ নিউক্লিয়াসে যতগুলো প্রোটন সংখ্যা থাকে তাদের নাম্বার অর্থাৎ তাদের সংখ্যাকে আমরা ওই মৌলের পারমাণবিক সংখ্যা বলি। এখন আমরা ভর সংখ্যা সম্পর্কে জানব। ভর সংখ্যা কি? ভর সংখ্যা হচ্ছে মৌলের প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা এর সমষ্টিকে আমরা বলি ভর সংখ্যা। যেমন আমরা যদি অক্সিজেনের কথা চিন্তা করি, অক্সিজেনের হচ্ছে নিউট্রন রয়েছে 8টি এবং প্রোটন রয়েছে 8টি। তাহলে এর ভর সংখ্যা কত হবে? এর ভর সংখ্যা হবে এই দুটার যোগফল, অর্থাৎ 8 + 8 = 16। তাহলে এর ভর সংখ্যা কত? 16। তাহলে দেখো এই যে ভর সংখ্যাগুলো, এগুলো কি? এগুলো হচ্ছে নিউট্রন এবং প্রোটন সংখ্যা যে সমষ্টি, সেটা হচ্ছে ওই মৌলের ভর সংখ্যা। তাহলে দেখো এই ভর সংখ্যা থেকে আমরা আরও অনেক কিছু বের করতে পারি। অর্থাৎ ভর সংখ্যাকে আমরা কি বলছি? নিউট্রন সংখ্যা এবং প্রোটন সংখ্যা যে সমষ্টি তাকে আমরা বলছি ভর সংখ্যা। ভর সংখ্যা, তাহলে ভর সংখ্যা আমরা একটু মনে রাখতে পারি n + p, অর্থাৎ নিউট্রন সংখ্যা এবং প্রোটন সংখ্যা যে সমষ্টি সেটা হচ্ছে ভর সংখ্যা। ভর সংখ্যাকে আমরা নিউক্লিয়ন সংখ্যাও বলতে পারি, অর্থাৎ একে আবার নিউক্লিয়ন সংখ্যাও বলা হয়। দেখো আমরা কিন্তু এখন যদি কোনো মৌলের ভর সংখ্যা জানি এবং প্রোটন সংখ্যা জানি অর্থাৎ পারমাণবিক সংখ্যা জানি, তাহলে কিন্তু আমরা ওই মৌলের নিউট্রন সংখ্যা বের করতে পারি। সেটা কীভাবে? দেখো যদি আমরা বলি সোডিয়ামের ভর সংখ্যা 13, সোডিয়াম এর ভর সংখ্যা হচ্ছে 13 এবং এর নিউট্রন সংখ্যা
সোডিয়ামের ভর সংখ্যা 13 নাম 23 এবং এর নিউট্রন সংখ্যা 12 হলে এর পারমাণবিক সংখ্যা কত? হবে কত? তাহলে দেখো সোডিয়ামের ভর সংখ্যা দেওয়া আছে কত? 23 এবং এর নিউট্রন সংখ্যা দেওয়া আছে 12। তাহলে এর ভর সংখ্যা কত? তাহলে ভর সংখ্যা ইকুয়াল কি আমরা জানি, ভর সংখ্যা ইকুয়াল জানি আমরা n প্লাস পি। তাহলে ভর সংখ্যা কত দেওয়া আছে? 23। নিউট্রন সংখ্যা কত দেওয়া আছে? 12 প্লাস প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা। তাহলে এখান থেকে পির মান আমরা কত পাচ্ছি? 23 মাইনাস 12 অর্থাৎ 11। তাহলে দেখো কোনো মৌলের যদি নিউট্রন সংখ্যা এবং ভর সংখ্যা দেওয়া থাকে তাহলে আমরা ওই মৌলের পারমাণবিক সংখ্যা বের করতে পারি। পারমাণবিক সংখ্যা মানে কি? প্রোটন সংখ্যা। তাহলে দেখো আর এই যে মৌলকে আমরা যখন প্রকাশ করি কোনো মৌলকে লিখে, তখন আমরা ধরো এখানে একটা মৌল আমরা নিলাম, সে মৌলটা হচ্ছে বি একটা এখানে মৌল বি। তাহলে একটা মৌল হচ্ছে বি, এর যে ভর সংখ্যা, পারমাণবিক সংখ্যা এবং এর যে আধান, এগুলো লেখা বা এগুলো প্রকাশ করা হয়, এর ভর সংখ্যাকে তলায় প্রকাশ করা হয়, সেটা হচ্ছে জেডটা ভর সংখ্যা প্রকাশ করা হয়। এই তলায় যে সংখ্যাটা থাকে সেটা কি থাকবে? ভর সংখ্যা, তলায় যে সংখ্যা থাকে সেটা পারমাণবিক সংখ্যা। এই পারমাণবিক সংখ্যা থেকে কি আমরা জেডটা প্রকাশ করি, অর্থাৎ তলায় যে সংখ্যা থাকবে এটা কি? পারমাণবিক সংখ্যা। সংখ্যা। আর উপরে যেটা থাকবে সেটা হচ্ছে হচ্ছে নিউক্লিয়ন সংখ্যা বা ভর সংখ্যা, অর্থাৎ কোনো মৌলের যে তলায় যে সংখ্যাটা থাকবে সেটা হচ্ছে কি? পারমাণবিক সংখ্যা নির্দেশ করবে, এবং উপরে যে সংখ্যাটা থাকবে সেটা হচ্ছে ওই পরমাণুর ভর সংখ্যা নির্দেশ করবে। এবং এখানে যেটা থাকবে প্লাস মাইনাস, অর্থাৎ এখানে যদি প্লাস থাকে তাহলে সেটা হবে ক্যাটায়ন, এখানে যদি মাইনাস থাকে সেটা হচ্ছে অ্যানায়ন। অর্থাৎ এখান দ্বারা বোঝাবে ওই মৌলের আধান কত হবে। এখানে প্লাস আধান থাকলে সেটা আমরা ক্যাটায়ন বলবো, এখানে যদি মাইনাস আধান থাকে তাহলে সেটা আমরা অ্যানায়ন বলবো। তাহলে দেখো এই কোনো পরমাণুর উপরে থাকে কি প্রকাশ করা হয়? উপরে হচ্ছে এখানে ভর সংখ্যা প্রকাশ করা হয় এবং তলায় থাকে পারমাণবিক সংখ্যা প্রকাশ করা হয়। এখন বলা হলো যে এখানে নাইট্রোজেন নিলাম, এখানে দেওয়া হচ্ছে 14 এবং এখানে দেওয়া হচ্ছে 7। তাহলে এখন বলা হলো এর পারমাণবিক এর নিউট্রন সংখ্যা কত হবে। তাহলে নিউট্রন সংখ্যা বের করতে হলে আমরা কি বলবো? আমরা জানি ভর সংখ্যা ইকুয়াল কি? n প্লাস পি। তাহলে ভর সংখ্যা এখানে n কত দেওয়া আছে? n দেওয়া না, n বের করতে হবে আমাদের, নিউট্রন সংখ্যা বের করতে হবে। এবং পি দেওয়া আছে কি? পি দেওয়া আছে 7। তাহলে 14 মাইনাস 7 ইকুয়াল n, অর্থাৎ n সমান পাবো আমরা 7। তাহলে বোঝা গেছে এভাবে কিন্তু আমরা কোনো মৌলে যদি এভাবে প্রকাশ করা থাকে তাহলে কিন্তু সেখান থেকে আমরা নিউট্রন সংখ্যা বের করতে পারবো। তাহলে আমরা 1 থেকে 6 পর্যন্ত যে বিষয়গুলো ছিল সেগুলো কিন্তু আমরা পর্যায়ক্রমে আলোচনা করেছি। এখন আমরা আলোচনা করব পরমাণুর মডেল সম্পর্কে। তো পরমাণুর প্রথম মডেল যিনি উপস্থাপন করেন 1911 সালে বিজ্ঞানী রাদারফোর্ড এই পরমাণুর মডেল প্রথমে উপস্থাপন করেন। তো বিজ্ঞানী রাদারফোর্ড 1911 সালে প্রথম পরমাণুর মডেল উপস্থাপন করেন এবং পরবর্তীতে অর্থাৎ 1913 সালে বিজ্ঞানী বোর বা নিলস বোর আরেকটা পরমাণুর মডেল উপস্থাপন করে, যেটা 1913 সালে, সেটা হচ্ছে বেশি গ্রহণযোগ্য। রাদারফোর্ড পরমাণুর কিছু সীমাবদ্ধতা ছিল এবং বিজ্ঞানী বোরের পরমাণু মডেলেও কিছু সীমাবদ্ধতা আছে, তবে সবচেয়ে সাফল্যজনক পরমাণু মডেল হচ্ছে বিজ্ঞানী বোরের পরমাণু মডেল। এখন বিজ্ঞানী রাদারফোর্ড প্রথমে পরমাণুর মডেল আবিষ্কার করেন, অর্থাৎ পরমাণু মডেল প্রথমে উপস্থাপন করেন বিজ্ঞানী রাদারফোর্ড। তো বিজ্ঞানী রাদারফোর্ড একটা পরীক্ষার মাধ্যমে কিন্তু এই মডেল উপস্থাপন করেন। সে পরীক্ষাটা হচ্ছে আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা। সেই পরীক্ষাটার নাম কি? আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা। এই আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষার মাধ্যমে বিজ্ঞানী রাদারফোর্ড একটা মডেল উপস্থাপন করেন। বিজ্ঞানী রাদারফোর্ড প্রথমে একটা সোনার পাত নেয়। এখানে এই পাতটা খুবই হালকা পাত।
খুবই হালকা একটা পাতনান, এবং এখানে আলফা কণা রাখে। এখন আলফা কণা কি? আলফা কণা হলে হিলিয়াম পরমাণু থেকে যদি তুমি হিলিয়াম পরমাণু থেকে যদি তুমি দুইটা ইলেকট্রন তুলে নাও, অর্থাৎ ইলেকট্রন সরিয়ে নাও, তাহলে যেটা দ্বিধনাত্মক যে আয়নটা থাকে সেটা হলো আলফা কণা। তাহলে হিলিয়ামে ইলেকট্রন থাকে কটা? দুইটা। এটা ইলেকট্রন থাকে এবং দুইটা থাকে কি? প্রোটন। তো এখন যদি তুমি এই দুইটা ইলেকট্রন নিয়ে নাও তাহলে He2+ হয়ে যায়, কারণ এখানে দুইটা প্রোটন বেশি, তাই He2+, অর্থাৎ এইটা হচ্ছে আলফা কণা, এটা হচ্ছে কি? আলফা কণা। তাহলে আলফা কণা হচ্ছে একটা দ্বিধনাত্মক আয়ন। তো এখানে তিনি অনেকগুলো আলফা কণা রাখেন, অর্থাৎ আলফা কণা কি? দ্বিধনাত্মক আয়ন। তো তিনি আলফা কণা রাখলেন। তো তিনি এখান থেকে এই আলফা কণা যখন এর ভিতর দিয়ে যখন প্রতিফলন করলেন, অর্থাৎ এখানে রেখে যখন প্রতিফলন করলেন, তো এখানে যখন এরা চালনা করলেন তখন দেখলেন যে এই আলফা কণাগুলো সোজাসুজি যাচ্ছে। কিছু আলফা কণা এখান থেকে একটু বেঁকে যাচ্ছে, কিছু আলফা কণা বিপরীতমুখী ফিরে আসছে, এবং কিছু আলফা কণা কি বেঁকে যাচ্ছে এবং কিছু আলফা কণা সোজা যাচ্ছে। তো এ থেকে তিনি একটা সিদ্ধান্ত নেন। তিনি দেখলেন 20,000-এর ভিতরে একটা আলফা কণা বিপরীত দিকে ফিরে আসছে, অর্থাৎ 20,000-এর ভিতরে একটা আলফা কণা কি বিপরীত দিকে ফিরে আসছে। এর ভিতরে কি হচ্ছে? একটি আলফা কণা বিপরীত দিকে ফিরে আসছে, আর বাকিগুলো সোজাসুজি চলে যাচ্ছে এবং কিছু আলফা কণা বেঁকে যাচ্ছে। তিনি দেখলেন যে আমি যখন এর ভিতর দিয়ে যখন আলফা কণা পাস করছি তখন কিছু আলফা কণা কি বেঁকে যাচ্ছে, কিছু আলফা কণা সোজাসুজি চলে যাচ্ছে, এবং খুব কম সংখ্যক আলফা কণা বিপরীত দিকে ফিরে আসে। তো এ নিয়ে তিনি একটা সিদ্ধান্ত উপনীত হলেন। তিনি দেখলেন যেহেতু পরমাণুর কেন্দ্রে যেহেতু আলফা কণাগুলো বিকশিত হচ্ছে, তাহলে পরমাণুর কেন্দ্রে কি রয়েছে ধনাত্মক আধান। কেননা আমাদের সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে, তা আমরা কী পাস করছি? এখান থেকে আমরা দিচ্ছি কি? ধনাত্মক আধান। তাহলে যে ধনাত্মক আধানগুলো বিকশিত হচ্ছে তাহলে কেন্দ্রেও কী রয়েছে? ধনাত্মক আধান রয়েছে। তাই তিনি বললেন যিনি কেন্দ্রে একটা ধনাত্মক আধান বিদ্যমান, এবং খুব কম সংখ্যা যেহেতু বিপরীত দিকে ফিরে আসছেন, তাই তিনি বললেন এই নিউক্লিয়াসের আকার অত্যন্ত নগণ্য, এবং খুব বেশি করে আলফা কণা যেহেতু এর পাশে ওপাশে চলে যাচ্ছে, অর্থাৎ বিপরীত দিকে ফিরছে না, সোজাসুজি চলে যাচ্ছে, তাই তিনি এটা সিদ্ধান্ত নিলেন যে পরমাণুর বেশিরভাগই স্থান ফাঁকা। তাহলে তিনি এই পরীক্ষাটা পর্যবেক্ষণকে তিনি মডেল উপস্থাপন করেন। তিনি প্রথমে বলেন যে পরমাণুর অধিকাংশ স্থানই ফাঁকা। তাহলে কি? পরমাণুর অধিকাংশ স্থানই ফাঁকা, যেহেতু পরমাণুর এই আলফা কণা কি সোজাসুজিগুলো চলে যাচ্ছে, তাই তিনি বললেন যে পরমাণুর বেশিরভাগ অংশই ফাঁকা, এবং যেহেতু কিছু আধান বেঁকে যাচ্ছে, তাই তিনি বললেন যে পরমাণুর নিউক্লিয়াসের যে আধানটা রয়েছে সেটা কি? ধনাত্মক আধান। তাহলে তিনি আরেকটা মতবাদ দিলেন কি? এবং তিনি আরেকটা মতবাদ দিলেন যে পরমাণুর কেন্দ্রে যে নিউক্লিয়াসটা রয়েছে সেটা কি? ধনাত্মক চার্জিত, এবং তিনি বললেন যেহেতু খুব কম সংখ্যক এই আলফা কণা বিপরীত দিকে ফিরে আসছে, তাই তিনি এটাও বললেন যে নিউক্লিয়াসের আকার অত্যন্ত, এই যে পরমাণুর আয়তনের তুলনায় এর আকারটা অত্যন্ত নগণ্য। তো তিনি এইভাবে মডেল উপস্থাপন করলেন, এবং তিনি আরেকটা আরেকটা তথ্য উপস্থাপন করলেন যে পরমাণুর যে কক্ষপথে ইলেকট্রনগুলো সূর্যের চারিদিকে যেমন গ্রহগুলো ঘোরে, ঠিক সেইভাবে ইলেকট্রনগুলো কক্ষপথের চারিদিকে আবর্তন করে। তো তিনি এই মডেলটা উপস্থাপন করলেন। এই মডেলটা উপস্থাপন করার এখানে কিছু সীমাবদ্ধতা রয়েছে, যে তিনি প্রথমে বললেন যে পরমাণুর যে ইলেকট্রনগুলো এগুলো কি কেন্দ্রের চারিদিকে পৃথিবী বা সূর্যের যে গ্রহগুলো আছে যেভাবে ঘোরে সেভাবেই ঘুরছে। সূর্যের যে গ্রহগুলো রয়েছে এগুলো কি আধান নিরপেক্ষ, কিন্তু এই যে কক্ষপথে যে ইলেকট্রনগুলো ঘোরে ইলেকট্রনগুলো কি ঋণাত্মক আধান আহিত না। তাহলে এগুলো কি? এখানে একটা ভুল এই ভুলটা তিনি লক্ষ্য করেননি, অর্থাৎ একটা ভুল তার ছিল। এবং আরেকটা ভুল ছিল যে কোনো ধনাত্মক বা কোনো চার্জিত বস্তু যদি কোনো বৃত্তাকার পথে ঘোরে
তাহলে সে পরপর শক্তি বিকিরণ করে। তো শক্তি বিকিরণ করতে করতে সে এক সময় নিউক্লিয়াসে ঢুকে যাবে। তো যখন সে নিউক্লিয়াসে ঢুকে যাবে তখন কি পরমাণু কোনো অস্তিত্ব লক্ষ্য করা যাবে? কিন্তু এমনটা কিন্তু কোনো পরমাণুতে হয় না। অর্থাৎ পরমাণু সম্পূর্ণ একটা চার্জ নিরপেক্ষ। এজন্য তার পরমাণু মডেলে এইসব সীমাবদ্ধতার জন্য তার পরমাণু মডেল কিছুটা গ্রহণযোগ্য হয়নি, কিছুটা গ্রহণযোগ্য হয়েছিল। এরপরে 1913 সালে বিজ্ঞানী নিলস বোর পরবর্তী যে মডেলটা তিনি উপস্থাপন করেন। তো নিলস বোরের যে পরমাণু মডেলটা সেটা অনেকটা গ্রহণযোগ্য মডেল ছিল। তিনি এই রাদারফোর্ডের ল্যাবে তখন কাজ করতো, অর্থাৎ রাদারফোর্ডের ল্যাবের সহকারী হিসাবে তিনি কাজ করতো। এখন আমরা বোর পরমাণু মডেল সম্পর্কে জানব। তো রাদারফোর্ডের পরে 1913 সালে নিলস বোর তার মডেল উপস্থাপন করেন, যে মডেলটা অনেকটা গ্রহণযোগ্য মডেল। তিনি তার প্রথমে বলেন যে পরমাণুর যে ইলেকট্রনগুলো একটি নির্দিষ্ট কক্ষপথে ঘরে এবং অনুমোদিত কক্ষপথে ঘুরবে। এই কক্ষপথে যখন ঘুরবে তখন সে শক্তি শোষণও করবে না এবং শক্তি বিকিরণও করবে না। তো এই কক্ষপথকে আমরা এন দ্বারা প্রকাশ করি। এন সমান যদি অন হয় তাহলে সেটা কি প্রথম শক্তি স্তর। একে আমরা কে দ্বারা প্রকাশ করি। এন সমান যদি 2 হয় তাহলে সেটা দ্বিতীয় শক্তি স্তর। এটা আমরা এল শেল দ্বারা প্রকাশ করি। তাহলে কি যদি এন এর মান 1 হয় তাহলে আমরা কে শেল দিয়ে প্রকাশ করি বা প্রথম শক্তি স্তর। এন সমান যদি 2 হয় তাহলে দ্বিতীয় শক্তি স্তর বা এল শেল। তাহলে এটা তার প্রথম মতামত ছিল। এবং দ্বিতীয় মতামত ছিল কৌণিক ভরবেগ সম্পর্কে। অর্থাৎ তিনি বললেন যে কোনো ইলেকট্রন যখন সে একটা কক্ষপথে ঘুরবে সেই কক্ষপথের কৌণিক ভরবেগ NH/2π এর সমান হবে। তাহলে কি কৌণিক ভরবেগ কী হবে? mvr ইকুয়াল টু হবে NH/2π। এখানে এমটা হচ্ছে ইলেকট্রনের ভর। তাহলে এমটা কি? ইলেকট্রনের ভর কত জানি আমরা? 9.11 × 10⁻28 গ্রাম। ভি হচ্ছে ইলেকট্রনের বেগ, আর হচ্ছে কক্ষপথের ব্যাসার্ধ, এন হচ্ছে কক্ষপথের সংখ্যা অর্থাৎ কোন কক্ষপথে আছে, এইচ হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক। এইচ এর মান হচ্ছে 6.626 × 10⁻34 জুল পার সেকেন্ড। তাহলে এইচ এর মান কত? 6.626 × 10⁻34 2π এর মান তো আমরা জানি, টুর মান তো ধ্রুবক। তাহলে কি কৌণিক ভরবেগ কি? mvr = NH/2π। তো এই একটা সত্য তিনি উপস্থাপন করেন। এবং তিনি আরও বলেন যে কোনো পরমাণু যখন এক শক্তি স্তর থেকে অন্য শক্তি স্তরে যায়, অর্থাৎ যদি নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যায় তাহলে সে কী করে? শক্তি শোষণ করে। ধরো কোনো একটা পরমাণুর নিউক্লিয়াস এটা এবং একটা ইলেকট্রন, হচ্ছে একটা পরমাণুর নিউক্লিয়াস এবং একটা ইলেকট্রন প্রথম কক্ষপথে ঘুরছে, এবং এই প্রথম কক্ষপথ থেকে সে দ্বিতীয় কক্ষপথে যাবে। তাহলে কি করবে? সে শক্তি শোষণ করবে। তাহলে প্রথম কক্ষপথ থেকে যখন দ্বিতীয় কক্ষপথে যাবে তখন সে শক্তি শোষণ করবে, এবং দ্বিতীয় কক্ষপথ থেকে কোনো ইলেকট্রন যদি প্রথম কক্ষপথে আসতে চায় তাহলে সে কী করবে? শক্তি বিকিরণ করবে। অর্থাৎ যখন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যায় তাহলে সে শক্তি শোষণ করবে, এবং উচ্চ শক্তি স্তর থেকে যদি সে নিম্ন শক্তি স্তরে আসে তাহলে সে শক্তির বিকিরণ করবে। এবং এই যে বিকিরণ বা শোষণের সময় একটা বর্ণালীর সৃষ্টি হয়। তো এভাবে তিনি পরমাণু মডেলে উপস্থাপন করেন। তো বোর পরমাণু মডেলেও কিছু সীমাবদ্ধতা রয়েছে, অর্থাৎ বোর পরমাণু মডেলেও কিছু সীমাবদ্ধতা রয়েছে। যেমন বোর পরমাণু মডেল কিন্তু একক ইলেকট্রন বিশিষ্ট যে আয়নগুলো বা যে মৌলগুলো রয়েছে তার সুষ্ঠু ব্যাখ্যা দেওয়া যায়, কিন্তু একাধিক ইলেকট্রন বিশিষ্ট কোনো মৌলের ব্যাখ্যা এখানে দেওয়া যায় না। এবং
এই যে ইলেকট্রনগুলো এক শক্তি স্তর থেকে অন্য শক্তি স্তরে যায় তখন বোর পরমাণুতে একটি রেখা বানালে দেখা যায়, কিন্তু অতি সূক্ষ্ম টেলিস্কোপ দ্বারা যদি আমরা পর্যবেক্ষণ করি তাহলে দেখা যাবে এখানে একটি রেখা না, এই রেখাগুলো আরও ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করা যাবে। এবং বোর পরমাণুর যে MV=2 NH/2 দেওয়া হয়েছে এর সঠিক ব্যাখ্যা কিন্তু বোর পরমাণুতে পাওয়া যায় না। তো এই হলো বোর পরমাণুর সীমাবদ্ধতা এবং মডেল উপস্থাপন। এখন এখান থেকে অনেক অঙ্ক আসতে পারে, ওই কৌণিক ভরবেগ রিলেটেড কিছু অঙ্ক এখানে আসতে পারে। যেমন ধরো বলা হলো কোনো মৌলের একটা ইলেকট্রন m শেলে আবর্তনরত, তার কৌণিক ভরবেগ কত? তাহলে কি কোনো পরমাণুর একটা ইলেকট্রন m শেলে আবর্তনরত, তাহলে এর কৌণিক ভরবেগ কত হবে? ভরবেগ কত? দেখো, তা আমরা প্রথমে বলেছিলাম n=1 হলে এটা হবে কি শেল? কে শেল। n== যদি 2 হয় তাহলে l শেল। n== যদি 3 হয় তাহলে এটা হবে m শেল। n== যদি 4 হয় তাহলে এটা হবে n শেল। এভাবে এটা তলার দিকে যাবে। তাহলে দেখো কোন শেলে আবর্তনরত? m শেলে আবর্তনরত। তাহলে এখানে n এর মান কত? n এর মান 3। তাহলে আমরা কিন্তু এখান থেকে কৌণিক ভরবেগটা অতি সহজে পেয়ে যেতে পারি। আমরা জানি কৌণিক ভরবেগ mvr কি? NH/2π। আমরা h এর মান প্লাঙ্কের ধ্রুবকের মান জানি। তাহলে এখানে n কত? 3 × a। প্লাঙ্কের ধ্রুবক কত? 6.626 × 10⁻34 এবং 2 তার মানে আমরা জানি 3.1416। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে কিন্তু এর কৌণিক ভরবেগ আমরা পেয়ে যাব। তাহলে কত? 6.626 × 10⁻34 3 ভাগ 2π। তাহলে আমরা উত্তর পাচ্ছি 3.16 × 10⁻34। তাহলে দেখো, যদি আমাদের কোনো কক্ষপথের কৌণিক ভরবেগ বলতে জানতে চাই তাহলে কিন্তু আমরা mv=NH/2π এই সূত্রে কিন্তু করলে সে অঙ্কটা আমরা করে ফেলে দিতে পারি। তাহলে কিন্তু আমরা কৌণিক ভরবেগ নির্ণয় করা জানলাম। এখন যদি আমাদের কোনো একটা পরমাণুর ভির মান এবং আর মান দেওয়া থাকে, বা ভির মান এবং আর মান দেওয়া থাকে, তাহলে কিন্তু আমরা ওর কক্ষপথকেও বের করতে পারি। যেমন যদি আমাদের দেওয়া থাকে কোনো পরমাণুর ব্যাসার্ধ হচ্ছে, যদি এখানে আমাদের দেওয়া থাকে কোনো পরমাণু একটি ইলেকট্রনের ব্যাসার্ধ, ইলেকট্রনের যে কক্ষপথে ঘুরছে সেই কক্ষপথের ব্যাসার্ধ আর = দেওয়া আছে 8.5 × 10⁻8 সেন্টিমিটার। তো দেওয়া আছে আমাদের আর ব্যাসার্ধ, অর্থাৎ কোনো একটা ইলেকট্রন ঘুরছে একটা পরমাণুর কক্ষপথে, তার ব্যাসার্ধ দেওয়া আছে 8.5 × 10⁻8 সেন্টিমিটার এবং এর বেগ দেওয়া আছে 5.45 × 10⁻7 সেন্টিমিটার। ধরো আমাদের পার সেকেন্ড আমাদের দুইটা মান দেওয়া আছে। কোনো পরমাণু একটা ইলেকট্রনের যে কক্ষপথে ঘুরছে সেই কক্ষপথের ব্যাসার্ধ দেওয়া আছে 8.5 × 10⁻8 সেন্টিমিটার এবং বেগ দেওয়া আছে 5.45 × 10⁻7 সেন্টিমিটার পার সেকেন্ড। এটা হলে তাহলে ওই পরমাণুর যে ইলেকট্রনটা ঘুরছে সেটা কোন কক্ষপথে ঘুরছে সেটা তোমাকে বের করতে হবে। তাহলে দেখো এখানে কি মান দেওয়া হচ্ছে? আর এর মান অর্থাৎ ব্যাসার্ধ দেওয়া আছে এবং বেগের মান ভি দেওয়া আছে। তাহলে এখানে দেখো সেন্টিমিটারে দেওয়া আছে। তাহলে আমাদের প্রথম কাজ হবে এই আর এর মানকে আমরা মিটারে প্রকাশ করব এবং এই যে বেগটা দেওয়া আছে এটা যে সেন্টিমিটার পার সেকেন্ড দেওয়া আছে এটা প্রথমে আমরা মিটার পার সেকেন্ডে প্রকাশ করব। তাহলে মিটার পার সেকেন্ডে বা মিটারে প্রকাশ করতে হলে আমাদের কী দিতে হবে? 100 দ্বারা ভাগ দিতে হবে। কারণ সেন্টিমিটার থেকে যখন আমরা মিটারে কনভার্ট হব তখন আমাদের কী দিতে হবে? 100 দ্বারা ভাগ দিতে হবে।
তাহলে আর সমান সমান আমরা পাবো কখন, তখন পাবো হলো 8.5 ইন্টু 10⁻⁻8 ভাগ 100, এটা কী হয়ে যাবে মিটার। তাহলে হয়ে যায় তখন 8.5 ইন্টু 10⁻10 মিটার। আর ভির মান পাবো আমরা কত, পাবো 5.45 ইন্টু 10⁻7 ভাগ 100, সেটা হচ্ছে মিটার পার সেকেন্ড। তো এখান থেকে আমরা কত পাবো, 5.45 ইন্টু 10⁵ মিটার পার সেকেন্ড। আর আমরা এইচের মান তো জানি, এইচের মান কত, এইচের মান 6.626 ইন্টু 10⁻34। এবং আমরা এখানে এম সমান সমান জানতাম ওই ইলেকট্রনের ভর, তাহলে এম সমান সমান আমরা কত পাবো, 9.11 ইন্টু 10⁻28 গ্রাম। যেহেতু এখানে সব কিন্তু আমরা মিটার অর্থাৎ এসআই একক পদ্ধতিতে নিয়েছি, তো এখানে ভরও আমরা নেবো কেজিতে। তাহলে সেক্ষেত্রে আমাদের এম কত হবে, এম হবে 9.11 ইন্টু 10⁻31 কেজি। সব আমরা এসআই একক ব্যবহার করলাম। তাহলে দেখো এখান থেকে আমরা ভির মান, আর এর মান এবং এইচের মান এবং এম এর মান সবটা মানই জানলাম। তাহলে এখন আমরা এন এর মান কিন্তু বের করতে পারবো। তো আমাদের সেই সূত্রটা আমরা আবার লিখবো। সূত্রটা কি, সূত্রটা ছিল MVR ইকুয়াল টু NH/2π। তো এখান থেকে আমরা এন এর মানটা বের করব। তো এখানে আমরা আর এর মান পেলাম, ভির মান পেলাম এবং এইচ ও এম এর মান পেলাম। তাহলে আমরা এটা বের করতে পারবো না? হ্যাঁ, অবশ্যই পারবো আমরা এটা। তাহলে আমাদের এটা আমরা আর গুণ করলে কত, NH/2π MVR। এন সমান সমান কি, 2π MVR ভাগ এইচ। তো এটা আমরা এখন ক্যালকুলেটর করব। সরি, এখানে আমরা মানগুলো বসায় দিই। তাহলে পাচ্ছি 2π, এম এর মান কত, 9.11 ইন্টু 10⁻31 ভির মান কত, 4.45 ইন্টু 10⁵ এবং আর এর মান 8.5 ইন্টু 10⁻10 ভাগ 6.626 ইন্টু 10⁻34। তো এটা এখন যদি আমি ক্যালকুলেট করি তাহলে এখান থেকে আমরা এন এর মান পেয়ে যাব। দেখো এটা আমাদের একটা নিজস্ব অঙ্ক, অর্থাৎ এখানে মানগুলো ঠিক ছিল না, অর্থাৎ এক্ষেত্রে এন এর মান ভগ্নাংশ আসতে পারে। তবে তোমাদের যে অঙ্কগুলো দেবে সেক্ষেত্রে এন একটা পূর্ণ সংখ্যা আসবে, কারণ আমরা জানি আমরা এন কি একটা কক্ষপথ পূর্ণ সংখ্যায় হয়। তাহলে এখান থেকে এখানে হয়তো ভগ্নাংশ বেরোতে পারে, তবে এখানে মানগুলো যদি সঠিক বসাই আমরা, তাহলে কিন্তু আমরা এখান থেকে একটা এনের পূর্ণ সংখ্যা মান পেয়ে যাব। তাহলে এনের যে মানটা পাবো সেটা হচ্ছে ওই পরমাণুর কক্ষপথের ব্যাসার্ধ আমরা পেয়ে যাব। তাহলে সেই কক্ষপথের নাম্বার আমরা পেয়ে যাব। তাহলে আমরা এভাবে কিন্তু ওই কক্ষপথের সংখ্যা বের করতে পারি। তো এখন আমরা পরমাণুর যে মডেল সম্পর্কে যে বিস্তারিত বর্ণনা ছিল সেটা আমরা এখানে দিয়ে দিচ্ছি। এখন আমরা পরমাণু ইলেকট্রন বিন্যাস নিয়ে জানবো। দেখো, পরমাণু ইলেকট্রন বিন্যাস হয় 2n², এই ফর্মুলা অনুসারে পরমাণুর বিন্যাস হয়। অর্থাৎ এন এর মান আমরা জানি কত, 1 2 3 4 এভাবে হয়। এন এর মান 1 হলে সেখানে কি প্রথম শক্তি স্তরে থাকে। তাহলে আমরা বললাম 2n² ফর্মুলা, এই ফর্মুলা কি ইলেকট্রনগুলো বিন্যাসিত হয় বা বিন্যাস হয়। তাহলে দেখো এখানে যদি n = 1 হয়, এটা কি প্রথম শক্তি স্তর না, এটা হলো প্রথম শক্তি স্তর। এখন
স্তর। তাহলে এখন আমাদের জানতে হবে যে প্রথম কোনো যে পরমাণুর যে শক্তি স্তরে যে ইলেকট্রন ধারণ ক্ষমতা সেটা আমরা 2n² এই সূত্রের মাধ্যমে লিখতে পারি। অর্থাৎ এই যে 2n² সর্বোচ্চ সংখ্যা এইগুলো ইলেকট্রন ধারণ করতে পারবে। তো n সমান সমান যদি 1 হয় তাহলে 2n² এর ফর্মুলাটা হচ্ছে 2 × 1² সমান সমান 2। তাহলে দেখো প্রথম শক্তি স্তরে সর্বোচ্চ কত সংখ্যক ইলেকট্রন ধরতে পারবে? 2টা। প্রথম শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন কত ধরতে পারবে? 2টা। যদি n সমান সমান 2 হয় সেটা কি দ্বিতীয় শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তর। তাহলে 2 × 2² সমান সমান 8। দ্বিতীয় শক্তি স্তরে সর্বোচ্চ কত সংখ্যা ইলেকট্রন ধারণ করতে পারবে? 8টা। এবং n সমান সমান যদি 3 হয় তাহলে সেটা কত হবে? তৃতীয় শক্তি স্তর, এবং সেখানে ইলেকট্রন ধারণ করতে পারবে 2 × 3² সমান সমান 18। তাহলে দেখো প্রথম শক্তি স্তরে ইলেকট্রন কতটি ধারণ করতে হবে? 2টা। দ্বিতীয় শক্তি স্তরে ইলেকট্রন কতগুলো ধারণ করতে হবে? 8টা। এবং তৃতীয় শক্তি স্তরে ইলেকট্রন কতগুলো ধারণ করতে হবে? 18টা। তো এভাবে ইলেকট্রনগুলো বিন্যাসিত হবে। তো ইলেকট্রন বিন্যাসের যে নিয়মটা হচ্ছে সেটা হচ্ছে নিম্ন শক্তি স্তর পূরণ করে উচ্চ শক্তি স্তর পূরণ করবে। অর্থাৎ প্রথমে নিম্ন শক্তি স্তর, অর্থাৎ প্রথমে 1 নম্বর শক্তি স্তর পূরণ করবে, তারপরে দ্বিতীয় শক্তি স্তর অর্থাৎ দ্বিতীয় শক্তি স্তর পূরণ করবে, এবং দ্বিতীয় শক্তি স্তর পূরণ করার পরে তৃতীয় শক্তি স্তর পূরণ করবে। তার মানে নিম্ন শক্তি স্তর পূরণ করতে করতে যাবে। তাহলে দেখো এখন এখানে আর একটা জিনিস আছে যে উপশক্তি স্তর বা অরবিটাল। এই অরবিটাল আমাদের একটু জানা লাগবে যে আমরা জানি অরবিটাল s,p,d,f এর চার ধরনের অরবিটাল রয়েছে। তাহলে কি রয়েছে? s, p, d এবং f এই 4 ধরনের উপশক্তি স্তর বা অরবিটাল রয়েছে। এর যে উপশক্তি স্তর সেখানে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ করতে পারবে 2টা, পিতে পারবে 6টা, ডিতে পারবে 10টা এবং এফতে পারবে 14টা। তাহলে দেখো এই যে উপশক্তি স্তর s,p,d,f, এখানে এই এস যে উপশক্তি স্তর, এখানে এস উপশক্তি স্তরে তোমার ইলেকট্রন ধারণ করতে পারবে 2টা, পি যে উপশক্তি স্তর এখানে ইলেকট্রন ধারণ করতে পারবে 6টা, ডিতে পারবে 10টা এবং এফ বলাকে পারবে বা এফ অবস্থায় পারবে 14টা। তাহলে আমরা উপশক্তি স্তর জানলাম। এই উপশক্তি স্তর কিন্তু আমরা যে এই যে এন অর্থাৎ প্রধান শক্তি স্তর এর উপশক্তি স্তর, অর্থাৎ এই প্রধান শক্তি স্তর মান জানা থাকলে কিন্তু আমরা এই উপশক্তি স্তরের মান বের করতে পারবো। অর্থাৎ উপশক্তি স্তরকে আমরা এল দ্বারা প্রকাশ করি, এল সমান সমান n-1। তাহলে দেখো যদি n সমান সমান 1 হয় তাহলে সেই উপশক্তি স্তর কি হবে? 0 মানে s যদি 0 হয়, এল এর মান যদি 0 হয়, এল এর মান যদি 0 হয় তাহলে সেটা এস উপশক্তি স্তর। এল এর মান যদি 1 হয় তাহলে সেটা ফি, এবং এল এর মান যদি 2 হয় তাহলে সেটা ডি উপশক্তি স্তর, এবং এল এর মান যদি 3 হয় সেটা এফ উপশক্তি স্তর। তাহলে দেখো আমরা কিন্তু এন এর মান জানা থাকলে আমরা এল এর মান বের করে এল যদি জানা থাকে এল এর সূত্রটা কী হবে? n-1। তো এল আমরা বের করে যেটা বড় আমরা প্রমাণ করতে পারি যে ওই ইলেকট্রনটা কোন শক্তি স্তরে আসে সেটা কিন্তু আমরা জানতে পারি এই এল এর মান থেকে। অর্থাৎ যদি আমরা n সমান সমান 3 বসাই, তাহলে n সমান সমান যদি আমরা 3 বসাই তাহলে এল এর মান কথা হচ্ছে 3 - 1 অর্থাৎ 2। তাহলে এটা কোন উপশক্তি স্তর হচ্ছে? ডি উপশক্তি স্তর। তাহলে দেখো আমরা কিন্তু এই এল মানে কি? উপশক্তি স্তর। অর্থাৎ এই এল এর মান জানা থাকলে আমরা উপশক্তি স্তর কোন উপশক্তি স্তরে রয়েছে সেটাও কিন্তু আমরা নির্ণয় করতে পারি। এখন আমাদের প্রশ্ন হচ্ছে পরমাণু ইলেকট্রন বিন্যাস। তো আমরা এই ইলেকট্রন বিন্যাস জানবো। তাহলে আমরা প্রথমে একটা সূত্র লিখেছিলাম 2n² ফর্মুলা। এই ফর্মুলা অনুসারে ইলেকট্রনগুলো আবর্তন হবে। তো বইতে একটা তোমাদের দেওয়া আছে যে আমাদের প্রথম কোন শক্তি স্তর থেকে কোন শক্তি স্তর যাবে তার একটা চিত্র বানা দেওয়া আছে। সেটা হচ্ছে 1s, 2s, 2p, 3s, 3p, 3d, 4s, 4p, 4d, 4f, 5s, 5p, 5d, 5f, 6x, 6p,
60 এভাবে আসে। তো প্রথম ইলেকট্রন প্রবেশ করবে 1s, তারপরে 2s, তারপর 2p, তারপর 3s, এইভাবে তোমার প্রবেশ করবে। অর্থাৎ এই দিক থেকে তোমার রেখাগুলো টানলে যেটা প্রথমে ক্রস করবে সেটা তোমার আগে প্রবেশ করবে। এটা কিভাবে প্রবেশ করলো সেটা হচ্ছে আমরা এই স্তরের শক্তি, অর্থাৎ এখানে কোন শক্তি স্তরের মান বেশি সেটা আমরা নির্ণয় করার জন্য আমরা একটা ফর্মুলা বের করি, সেটা হচ্ছে n+l। এর মান যার বেশি হবে সেই উপশক্তি স্তরে পরে প্রবেশ করবে, এবং n+l এর মান যার কম হবে সেই উপশক্তি স্তরে আগে ইলেকট্রন প্রবেশ করবে। এবং যদি দুইটা সমান হয়, n+l এর মান, তবে দুইটা উপশক্তি স্তরের মান একদমই সমান হয়েছে, সেই ক্ষেত্রে n এর মান যদি কম, যে উপশক্তি স্তরে কম হবে সেটার কী করবো আমরা, সেই উপশক্তি স্তরে আগে ইলেকট্রন প্রবেশ করবে। তো এখন যদি আমরা হাইড্রোজেন, তাহলে এটা তোমরা একটু বুঝে নেবে যে এভাবে লিখে এই দিক থেকে দাগ দিয়ে যেটা আগে ক্রস হবে সেটাই আগে ইলেকট্রন প্রবেশ করবে। যদি এটা লিখে অনেক সময় লাগে তাহলে তোমরা n+l, এটা n এর মান বসাবে এবং l এর মান বসাবা, যে মানটা কম হবে সেখানে আগে ইলেকট্রন প্রবেশ করবে। তো এটাও তোমরা মনে রাখতে পারো, n+l। এখন আমরা যদি নাইট্রোজেন এর ইলেকট্রন বিন্যাস করি, তাহলে দেখো নাইট্রোজেন কত। নাইট্রোজেন আমরা জানি নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা কত, 7। তাহলে নাইট্রোজেন 7 এর আমরা যদি এখন ইলেকট্রন বিন্যাস করি তাহলে কত হচ্ছে 1s2, কারণ আমরা জানি এসে কত ধরে, এসে ধরে 2টা, তো আমরা 1s2, 1এরটা প্রথম পূরণ করলাম, তারপর 2s, 2p, বাকি থাকে আর কয়টা, দেখো এখানে কিন্তু তোমার 4টা শেষ হয়ে গেছে, 2টা প্রথমে অর্থাৎ 1s-এ 2টা গেছে, 2s-টা আর 2টা গেছে, 2p-তে কত থাকবে 3। তাহলে দেখো এখানে কি 2p-তে কত 3। দেখো আমরা যদি এই অরবিটালগুলো জানি, এখান থেকে কিন্তু আমরা এখানে n এর মান কত, সেখানে n এর মান সর্বোচ্চ কত 2, তাহলে এটা কোন উপশক্তি স্তর, অর্থাৎ এর পর্যায় কত হবে, n এর মান যত পর্যায় তত হবে, অর্থাৎ n এর মান এনে কত 2, n এর মান 2, অর্থাৎ এই যে মৌলটা হচ্ছে 2 নম্বর পর্যায়ে অবস্থিত। তাহলে n কত নম্বর পর্যায়ে অবস্থিত, 2 নম্বর পর্যায়ে অবস্থিত। এখন আমরা একটু বলে দিই যে আমরা যদি কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস জানি তাহলে সেই মৌলের যে অবস্থান সেটাও আমরা জানতে পারবো। অর্থাৎ এটা আমাদের চতুর্থ অধ্যায়ের আলোচনা, তবু আমি তোমাদের বলে রাখি যে এখানে n এর মান যত হবে সেটা হচ্ছে ওর পর্যায় সংখ্যা নির্দেশ করে, অর্থাৎ nটা কী করে, ওই মৌলের পর্যায় সংখ্যা নির্দেশ করে। যেহেতু এখানে n = 2 এবং তাই এটা কি ওই মৌলের পর্যায় দ্বিতীয়, এবং এর আমরা গ্রুপ সংখ্যা নির্ণয় করতে পারি, সেটা আমরা 4 অধ্যায়ে আলোচনা করব। আমরা আজকে শুধু বলে রাখি যে আমরা ইলেকট্রন বিন্যাসটাকে গ্রুপ এবং পর্যায় সংখ্যা দুইটা নির্ণয় করতে পারি। দেখো তাহলে আমরা এইভাবে কিন্তু কার্বন 6 এর ইলেকট্রন বিন্যাস কত হবে, কার্বন 6 ইলেকট্রন বিন্যাস হবে 1s2, 2s2, 2p2। তাহলে কিন্তু এভাবে আমরা ইলেকট্রন বিন্যাস অর্থাৎ নির্ণয় করতে পারি। এখন দেখো আমরা যদি অর্থাৎ পটাশিয়াম লক্ষ্য করি, তাহলে দেখো পটাশিয়ামের ইলেকট্রন সংখ্যা কত, অর্থাৎ পারমাণবিক সংখ্যা কত 19। তো আমরা যদি এখানে ইলেকট্রন বিন্যাস করি তা আমরা এখানে লিখতাম 2, 8, 8, 1। এটা কেন লিখতাম, আমরা জানি তৃতীয় যে শক্তি স্তর সেখানে 8টা ইলেকট্রন ধরে, কিন্তু কেন ওখানে 8টা রেখে আমরা 8টা শক্তি স্তরে গেলাম, এটা আমাদের অনেকের প্রশ্ন ছিল। এটা আমরা n+l এই যে ফর্মুলাটা রয়েছে এই ফর্মুলার মাধ্যমে কিন্তু এটা আমরা ব্যাখ্যা করতে পারি। আমরা দেখো এখানে n এর মান কত, n এর মান হচ্ছে 4, এটা আমরা n+l ফর্মুলা ব্যাখ্যা করব। তবে এখানে দেখো আমরা যদি এই ধরনের এইভাবে ইলেকট্রন বিন্যাস করি, তাহলে দেখো আমরা পটাশিয়ামের এটা ইলেকট্রন বিন্যাস করলে কথা হচ্ছে 1s2, 2s2, 2p6, 3s2। এখানে কয়টা হলো ইলেকট্রন, 10টা, 12টা হলো। p6, এখানে ইলেকট্রন কয়টা হলো, 18টা। তাহলে দেখো এখানে প্রথম অরবিটালে অর্থাৎ প্রথম কক্ষপথে 2টা, দ্বিতীয় কক্ষপথে 2 আর 6, দ্বিতীয় কক্ষপথে কয়টা 8টা, তৃতীয় কক্ষপথে 8টা,
এবং এটা হচ্ছে চতুর্থ কক্ষপথে গেছে। কেন গেছে দেখো, এখানে কি আমার 3D লিখবো না 4s লিখবো? এখন প্রশ্ন হচ্ছে না আমার 3D লিখবো না 4s লিখবো। তাহলে দেখো এইখানে আমরা বলেছিলাম যে ইলেকট্রনগুলো প্রথমে নিম্ন শক্তি স্তর পূরণ করে উচ্চ শক্তি স্তরে পূরণ করবে। তাহলে এখানে কি 3D উপশক্তি স্তর শক্তিশালী না 4s স্তর বেশি শক্তিশালী, সেটা আমাদের প্রথমে নির্ণয় করতে হবে। তা 3D এক্ষেত্রে n প্লাস এর মান কত হবে? এখানে n কত আছে 3D, এল এর মান কত হবে? আমরা বলেছিলাম 0 হলে s, 1 হলে p, 2 হলে d এবং 3 হলে f। তাহলে এখানে d সমান সমান কি 2, তাহলে এখানে প্লাস 2 লিখুন, তাহলে এটা হচ্ছে 5। তাহলে এই 3Dর মান পাচ্ছি আমরা কত 5, কিন্তু আমরা যখন 4s নেব সেখানে এর মান কত পাবো আমরা? n প্লাস এল পাচ্ছি আমরা 4 প্লাস 0 সমান 4। তাহলে দেখো এখানে মান ছোটো কার? এই দুটো 5 এবং 4 এর মধ্যে মান ছোটো কার? 4s এর। তাহলে এখানে প্রথমে ইলেকট্রন কোথায় যাবে? 4 এ যাবে, অর্থাৎ 4s এ যাবে। তাই 4s এ 1 যাচ্ছে, 3Dতে যাচ্ছে না। যেহেতু এখানে 3Dতে এই 10টা ইলেকট্রন ধরে ইলেকট্রন, এখানে কোনো ইলেকট্রন যাচ্ছে না, তাই এখানে তোমার 8 হচ্ছে, 8-এর পরে 4 নম্বর যে শক্তি স্তর সেখানে 1, অর্থাৎ এখানে 4 নম্বর শক্তি স্তরে একটা ইলেকট্রন প্রবেশ করছে। তাহলে আমরা কি যে ইলেকট্রনগুলো নিম্ন শক্তি স্তর পূরণ করে উচ্চ শক্তি স্তর যাবে, এজন্য এখানে কিন্তু এই ব্যতিক্রমটা হয়, সেটা আমরা উপশক্তি স্তর যে তথ্যটা আছে সেখান থেকে এটা আমরা ব্যাখ্যা করতে পারি। এভাবে আমরা ক্যালসিয়ামেরও কিন্তু এই একইটা লক্ষ্য করি, ক্যালসিয়ামের 4s এ 2 যাবে, 4s এ 2 যাবে। এখানে যদি আমরা ক্যালসিয়াম দিই, ক্যালসিয়াম কত আমরা জানি 20, ক্যালসিয়াম দিই, তাহলে দেখো ক্যালসিয়ামের 20 হলে এটা কথা হচ্ছে 2, এটা এইভাবে 2 হবে। তাহলে দেখো এইভাবে কিন্তু যে ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস হয় সেটা কী জন্য হয়? উপশক্তি স্তর, উপশক্তি স্তরের জন্য। অর্থাৎ উপশক্তি স্তরের যে শক্তি অর্থাৎ n প্লাস এর মান যার কম হবে সেই উপশক্তি স্তরে কিন্তু আগে ইলেকট্রন প্রবেশ করবে, এবং n প্লাস এর মান যার বড় হবে তার ইলেকট্রন পরে প্রবেশ করবে। তো এই ছিল আমাদের ইলেকট্রন বিন্যাস। এভাবে তোমরা প্রত্যেকটা ইলেকট্রন বিন্যাস করতে পারবে। এবং আইসোটোপ নিয়ে আমরা আলোচনা করব। আইসোটোপ অর্থাৎ যে পরমাণুর প্রোটন সংখ্যাগুলো সমান, যে দুটা পরমাণুর প্রোটন সংখ্যা সমান কিন্তু নিউক্লিয়ন সংখ্যা অসমান, তাকে আমরা কি বলি? আইসোটোপ। দেখ সেটা মনে রাখার জন্য একটা ভালো একটা ফর্মুলা আছে, যে এর লাস্টের অক্ষর কি প, তাহলে প যদি থাকে তাহলে পতে কী হয়? প্রোটন। তাহলে এর প্রোটন সংখ্যা সমান হবে, কিন্তু যে নিউট্রন সংখ্যা এটা ভিন্ন হবে। আর এই নিউট্রন সংখ্যা ভিন্ন হওয়ার জন্য এটা পরস্পর আইসোটোপ হবে। তো আজকে আমার আলোচনা এই পর্যন্তই ছিল। যদি আমার এই ক্লাসটা ভালো লাগে তাহলে তুমি অবশ্যই এখানে একটা লাইক দিবে এবং আমার এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটা অবশ্যই শেয়ার করবে।